2024-এর এই দিন ভয়াল সময় পার করে বাংলার জনপদগুলো। সারা দেশে চলে কারফিউ, রাস্তায় রাস্তায় সেনা টহল। এর মাঝেও জারি থাকে প্রতিবাদের মিছিল। লাখ লাখ ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে আসে। সরকারের নিপীড়ন যন্ত্র এদিনও বাছ বিচারহীন গুলি চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। হামলা হয় হেলিকপ্টার থেকেও। জনগণের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে ফ্যাসিস্ট বাহিনী। সংবাদ মাধ্যমের তথ্য মতে কারফিউর প্রথম দিনেই সারা দেশে আওয়ামী হায়না বাহিনীর হামলা, সংঘর্ষ ও গুলিতে অন্তত ৭১ জন ছাত্র জনতা শহীদ হন। এদিন রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, তেজগাঁও, মহাখালী, মিরপুর ও মোহাম্মদপুর ছিল আন্দোলনের হটস্পট। কারফিউর মাঝে যাত্রাবাড়ির বাসিন্দারা এদিনও অনেকটা মুক্তাঞ্চলের মতো প্রতিরোধ জারি রাখে। উত্তরার প্রতিবাদী মানুষরা রাজপথে মরণপণ সংগ্রাম চালিয়ে যায়। রাজধানীর পাশের জেলাগুলোর বাসিন্দারা এদিন জোরালো প্রতিরোধ গড়ে তোলেন। মুহুর্মুহু গুলি আর হত্যাযজ্ঞের পরিস্থিতিতে সারা দেশে রোনাজারি চলে অসহায় মানুষের। আমার বাবা কিচ্ছু বোঝে না, আমার বাবা ইচ্ছুরা কুতুরা মানুষ, আমার বাবারে নিরীহভাবে মারছে। আমরা এই বিচার চাই। আমার বাবারে কেন মারলো? আমার বাবা কোনো কিছুতে নাই, আমার বাবা মাত্র ইন্টারে পড়ে। যেখানে ছাত্র দেখতেছে তারা পাখির মতো গুলি করতেছে ভাই, এটাই হচ্ছে। এখানে প্রতি 5 সেকেন্ডে 5 জন 6 জন কইরা রোগী আসতেছে, সবাই ছাত্র। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ঢাকার নন্দীপাড়া এলাকা থেকে গভীর রাতে আটক করে বিজিবি ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। আটক হওয়ার আগে নাহিদ ইসলাম মুঠোফোনের খুদে বার্তায় কারফিউ ভঙ্গ করে আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছে। এদিন ফ্যাসিস্ট সরকারের 3 মন্ত্রীর সঙ্গে 3 সমন্বয়কের সাক্ষাৎকারের নাটক মঞ্চস্থ করা হয়। স্বৈরাচার সরকার 3 সমন্বয়কের নামে 8 দফা দাবির কথা প্রচার করে। তবে অন্যান্য সমন্বয়করা এমন খবর নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া ও হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ 9 দফার ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে নেত্র নিউজ। বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের 9টি দাবি মেনে নিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে আলাপ আলোচনা করে সরকারের সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। বর্তমানে আমরা আমাদের কিছু সমন্বয়কে বরাদ দিয়ে কিছু অসংলগ্ন, কিছু বিচ্ছিন্ন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেটা আদতে কোনো কাম্য নয়। অথচ আপনারা দেখে থাকবেন এই সমন্বয়করা তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের অ্যাকাউন্টে নিজেরাই ক্লিয়ার করেছেন তারা শহীদ রক্ত মারিয়ে কোনো প্রকার সংলাপে যাবেন না। কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি, আমরা খবর পাচ্ছি আমাদের সেই সমন্বয়কদেরকে ভয়ভীতি দেখিয়ে, বল প্রয়োগ করে, চাপ দিয়ে বিভিন্ন অসংলগ্ন, বিভিন্ন বিচ্ছিন্ন কথাবার্তা তাদেরকে বলানো হচ্ছে। আমাদের অফলাইন নাম্বার থেকে সকল মিডিয়া হাউসে, সকল সাংবাদিকদের কাছে আমাদের এই 9 দফা কর্মসূচিগুলো আমরা পৌঁছেছিলাম। এর পাশাপাশি আব্দুল কাদের তখন যাত্রাবাড়িতে একটা মসজিদে ছিল, ওইখান থেকে তাকে আমরা একটা সেফ হোমে নিয়ে যাই। ওই সেফ হোমে নিয়ে যাওয়ার পরে তার থেকে একটা ভিডিও বার্তা, 9 দফার ভিডিও বার্তা নেওয়া হয়। সেই ভিডিও বার্তা যাত্রাবাড়ি থেকে আমরা বাংলা মোটরে নিয়ে আসি। নিয়ে আসার পর দেশীয় এবং আন্তর্জাতিক সকল মিডিয়াগুলোতে আমরা 9 দফা পৌঁছে দিই এবং এইভাবে এই 9 দফা ছাত্র জনতার মুক্তি সনদ হয়ে ওঠে। 57 সমন্বয়ক বিবৃতি দিয়েছিলাম ইন্টারনেট বন্ধর সময় যে আমরা কিন্তু কোনো ধরনের রক্ত মারিয়ে সংলাপে যাব না। আমরা স্পষ্টত বলেছি হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং তার সমস্ত মন্ত্রী পরিষদকে ক্ষমা চাইতে হবে। এবং আমরা কিন্তু এই যে ক্ষমা চাওয়া, অর্থাৎ আমরা কিন্তু হাসিনার সেই সুপ্রিমেসিকে আমরা জানতাম যে উনি ক্ষমা চাইবে না, ওনার মতো সাইকোপ্যাথ ক্ষমা চাইবে না এবং আমাদেরকে দিনে দিনে ধীরে ধীরে করে 1 দফার দিকে আমাদেরকে কিন্তু যেতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে আন্দোলনের হতাহতের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের নামে গণহত্যা চালায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। তবে এরই মাঝে শিক্ষার্থীরা মোবাইল মেসেজ, আইপি সহ বিভিন্ন উদ্ভাবনী মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখে।
প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের মতো করে প্রাপ্ত তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।